তো এরপরে হচ্ছে আমরা অক্টোবরে দেখি যে দুর্গাপূজার অনুষ্ঠান মোটামুটি এটা নিয়ে ছোটখাটো কিছু কনসার্ন ছাড়া এমন হবে যে হবে নাকি সেফটি, যে একটা সাম্প্রদায়িক যে দাঙ্গা টাঙ্গা চলতেছিল, এই যে নৌরাপাল্টা বাজার রিলেটেড যে ইনসিডেন্টস, তারপরে যে বাংলাদেশের ওভারঅল যে অ্যান্টাই ইন্ডিয়ান সেন্টিমেন্ট যে বেড়ে যাচ্ছে, অ্যান্টাই সেন্টিমেন্ট, অ্যান্টাই হিন্দুইজম সেন্টিমেন্ট যে অনেক প্রভাব ফেলেছে। তো এটা নিয়ে সরকারের খুবই চিন্তিত ছিল সরকার, যে হলো কি কোনো অরাজকতা হবে নাকি এই পূজা বৈকিরে। সো দে ডিলিজেন্টলি তারা হলে গিয়ে যে কন্ট্রোল অনেক খুবই স্ট্রং নিরাপত্তা প্রোভাইড করেছে। তো এছাড়া অন্যান্য দলগুলি, পলিটিক্যাল পার্টিগুলো খুবই অ্যাক্টিভলি অনেক স্বেচ্ছাসেবক অনেক কিছুতে তারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। তো আইসোলেটেড ইনসিডেন্টস তো আমার মাথায় আমি আসলে কোনটা লক্ষ্য করিনি, আমি দেখিনি যে আসলে কোনো কিছু হয়েছিল নাকি পূজার সময়টা। আমারও এরকম পুরোপুরি মনে পড়ছে না। আমরা হয়তো ওই অক্টোবর মাসের যে সামারি ভিডিও করছিলাম কিছুটা, যে অক্টোবর মাসের উল্লেখযোগ্য যে ঘটনা, সেই ভিডিওতে হয়তো নিশ্চয়ই থাকার কথা ছিল, বুঝলো। এরপরে যেমন আমরা দেখি যে অক্টোবরে অক্টোবর কি অক্টোবরের যে পূজা নিয়ে যে ওইটা যেটা বলতেছিলেন আপনি, হ্যাঁ টক অ্যাবাউট ইট, তো যে পরপরই যেটা হয়েছে পোশাক কারখানাটা। আচ্ছা, পোশাক কারখানার যে ঘটনাটা ঘটে সেটাও তো একটা বিশাল একটা নিউজ। আমরা অক্টোবরেই হচ্ছে তো দুইটা আগুনের ঘটনা ঘটে, তাই না? এই ঘটনাটা তো তার কয়েকদিন পরেই ইয়েতে হয়, এয়ারপোর্টের যে ঘটনাটা সেটা তো তার কয়েকদিন পরেই ঘটে। হ্যাঁ, অক্টোবরে আরো কয়েকটা অক্টোবর চিটাগাংয়ে এক জায়গায় আগুন লেগেছিল আমার যত মনে পড়ে ওই সময়টার কাছাকাছিতে। হ্যাঁ, তো এই আগুনের ঘটনা কিন্তু আমরা বছর জুড়ে বিভিন্ন সময় দেখলাম যে কয়েকবার এরকম বড় বড় ঘটনা ঘটছে, এবং এটা বাংলাদেশে খুবই প্রতিনিয়তই চলমান, প্রতিনিয়তই ঘটছে, কিন্তু আমাদেরকে আস্তে আস্তে মেনে নিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু অক্টোবরে যে কয়েকটা কাহিনী হয়েছে এর জন্য মানুষের যে ওই যে কনস্পিরেসি থিওরি বা রুমর ছড়ানো শুরু হয়ে যায়। তো ইমিডিয়েটলি আফটার দুর্গাপূজা দেখা যায় যে ফার্স্ট আগুনটা লেগেছিল মিরপুরের যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে মিরপুর ১ নম্বরে, সেখানে প্রায় ১৬ জন শ্রমিক মারা যায়। তো ফার্স্টে এটা হওয়ার পর there was like আমি ওরকম নিউজ দেখিনি। তো ইমিডিয়েটলি আফটার দ্যাট ফায়ার যখন চিটাগং এপিজেডে আগুন লাগে, আমার মনে হয় ওটা লেগেছিল প্রায় ২-৩ দিন আগেই, ২-৩ দিন পরে বা এরকম সময়ে মনে হয় লেগেছিল, if I'm not mistaken। তখন হলে গিয়ে মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন আসে যে এটা কি বাইরের থেকে কোনো লোকজন এগুলো করছে নাকি? যে জাস্ট টু ক্রিয়েট সাম chaos or anything। ইপিজেডের ফায়ারের পরে এটা কিন্তু এয়ারপোর্টের আগুনটাও তখন লাগেনি। তো ফাইনালি হলে কি যে আ এটা আমি একটা জিনিস বলি যে ওদিকে বাংলাদেশের যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী হলে গিয়ে দেখা যায় যে অক্টোবর হলে গিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য পিক সিজন। হ্যাঁ, তাদের কাজের জন্য, এক্সপোর্টের জন্য, গার্মেন্টস প্রোডাক্টস। সো পিক সিজন হলে গিয়ে তো অক্টোবরে সবচেয়ে বেশি সেল হয় বাংলাদেশে, কারণ হলে গিয়ে যেসব ওয়েস্টার্ন কান্ট্রিতে পাঠানো হয়, তো ইটস লাইক জাস্ট বিফোর দ্য উইন্টার টাইম। তো এই কারণেও মানে মেবি হতে পারে প্রায় $47 বিলিয়ন এক্সপোর্ট হয়ে থাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো গার্মেন্টস, মিরপুর গার্মেন্টসের ফায়ার, চিটাগাং এপিজেডের ফায়ার, দেন ফাইনালি যখন কার্গো হোল্ডে, যেটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে কার্গো হোল্ড আছে, তো সেখানে যখন আগুনটা লাগে তখন ওদিকে মানে ইট ওয়াজ মানে আমি এটা টু বি অনেস্ট আমি যেটা বলব যে আপনার কি মনে হয়, এটা আমি জিজ্ঞেস করতেছি, বাট আমার কাছে মনে হয় যে এটা ম্যানেজমেন্টের জন্য হয়েছিল এই ফায়ারটা। মানে আমরা যাই হোক, আমরা মূলত হয়তো এটার বিস্তারিত করবো না, কিন্তু হ্যাঁ আমিও তখন যে নিউজ দেখলাম মিসম্যানেজমেন্টের কথাই বিভিন্ন রিপোর্ট বা এক্সপার্টদের কথায় উঠে আসতেছিল বলে দেখেছিলেন। এবং যেটা হয় যে একই সাথে পাশাপাশি আগুনের ঘটনা
এখন এটা কি খারাপ নিউজ কি অনেকটা ম্যাগনেটের মতো কাজ করে কিনা যে সে আরো খারাপ ঘটনাকে ডেকে আনে যখন একটা ঘটনা ঘটে ওই সময় দেখা যায় কাছাকাছি আরো বেশ কিছু একই ধরনের বড় ঘটনা আমরা ঘটতে দেখি সচরাচর। তো এরপরে যেমন আমরা অক্টোবর মাসেই আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটতে দেখি যে জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা সংস্কার, সেই সংস্কার দাবি দেওয়া নিয়ে যে বিভিন্ন কমিটি গঠন হয় এবং জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়, তারা সারা বছর জুড়ে অনেকগুলো মিটিং করেন। সেই মিটিং এর ফলশ্রুতিতে 17 অক্টোবর আমরা দেখি যে হচ্ছে জুলাই সনদে সব দল এবং সবাই মিলে 17 অক্টোবরে সংসদ ভবনে এই বৃষ্টির মধ্যে হচ্ছে সেই সংসদ ভবন প্লাজায় হচ্ছে তারা জুলাই সনদে সিগনেচার করেন। তো সেই ইয়েতেও মনে হয় তখন তো জাতীয় নাগরিক পার্টি মনে হয় করে না, তাই না? এনসিপি তো তখন মনে হয় সিগনেচার করেন। তারা কি পরে করছিল? আর আমি যতটুকু জানি যে সংশোধনের পর কয়েক সংশোধনের ডিমান্ড করেছিল, তো এরপরে মনে পড়ছে। আচ্ছা, যেমন এনসিপি বলছিল যে তারা 3 দফা দাবি বাস্তবায়ন শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় চালিয়ে যেতে চান, তাই তারা অংশগ্রহণ করেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে আমার মনে হয় তারা কোথাও ভুল করছেন, এটি একটা ঐতিহাসিক মুহূর্ত এখানে হচ্ছে। আর জামাত ইসলামের আমির সিগনেচার করলেও উনি জানান যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করলো আইনি ভিত্তি নিয়ে তার প্রশ্ন আছে, এটা কি শুধুমাত্র একটি রিপোর্ট বা ইয়াতেই থেমে থাকতে যাচ্ছে কিনা, এইটা নিয়ে কথা বলেন। আমরা নিজেদের মধ্যে অন্তর্গত ডিসকাশন করেছি যে এটা মানে আইনি দিক থেকে এটাতে একটা বেসলেস, মানে এফেক্টিভ না জিনিসটা অ্যাকচুয়ালি। কারণ বাংলাদেশের এরকম ধরনের সনদ পাস করতে হয় পার্লামেন্টারি ওয়েতে। যেহেতু বাংলাদেশে এখন নেই, তো এরকম কনস্টিটিউশনাল চেঞ্জ বা মেজর চেঞ্জ আনা খুবই ইম্পসিবল বাংলাদেশের ইতিহাসে হয়। তোমার ট্রাস্টের জায়গা থেকে এটা তো ট্রাস্টের জায়গা থেকে আশা করতে এখন definitely we can expect something to happen, but ওই যে আমি জামাতের আমি যে কথাটা বলতেছি ওইটার সাপোর্টেই আমরা বলতেছি আইনি বাস্তবায়নের একটা কনস্টিটিউশন বলেন, আপনি সব সেন্সে যদি বলেন ইটস খুবই এটা বাস্তবায়ন করা অ্যাকচুয়ালি। এরপরে তো আমরা অক্টোবর মাসে দেখি যে আরেকটা অন্যতম দুঃখজনক একটি ঘটনা ঘটে। এই বিয়ারিং প্যাড পরে একজন পথচারী মারা দেন বানগেটে। আর এটা হচ্ছে দুপুরের দিকে অনুমান হয় এখানে চা খাচ্ছিলেন, তাই না? চা খাওয়ার সময় পরে আমরা অবশ্য দেখেছি যে ওনার নাম ছিল হচ্ছে কালাম, এবং ফেসবুকে ওনার ছবি দেখে, পাসপোর্টের ছবি দেখে ওনার পরিবার হচ্ছে বলতে পারেন যে এটা ওনার স্ত্রীকে আমরা দেখছি যে সম্ভবত মেট্রো রেলে বা কোথাও একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম ওনার পরিবারকে সহায়তার জন্য, এবং ফেসবুকে মনে হয় কিছু ফান্ডিং তোলা হয়েছিল ওনার জন্য। ওনার প্রায় 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েও হাইকোর্টে মামলা হয়েছিল। আচ্ছা। তো বেয়ারিং প্যাড নিয়ে আমরা আলোচনা করার পর আমাদের কোয়েশ্চেন ছিল যে বেয়ারিং প্যাড কিভাবে পড়ে যায়, আর বাংলাদেশের এটা কি মিসম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং ইস্যু কি এটা নিয়েও আমরা একটু ডিসকাস করেছিলাম। তো এটা খুবই ট্র্যাজিক একটা ইনসিডেন্ট, এরকম হওয়ার কথাই না। ইটস ইউনিক, বেয়ারিং প্যাড লাগলেই বাংলাদেশেরটাই আসবে, এরকম ইনসিডেন্ট যেটা হয়েছে। অন্যান্য দেশের এটা হয়নি। তো এটা দিয়ে আবার ইট কাইন্ড অফ রেইজেস সাম কোয়েশ্চেন যে এতগুলো বড় বাংলাদেশের প্রজেক্ট হয়েছে, তো এগুলো কি আদৌ কি সেফ নাকি, ওভারঅল রিভিউ করা উচিত নাকি? এটা একটা জিনিস।